শিখিনি। হ্যাঁ, আমার যদি বলেন জেনারেল মেডিসিনের ব্যাপারে, অম্বল হলে কি হয়, জ্বর হলে কি খেতে হয়, পেন কিলার কি খেতে হয়, বা লিভারের ওষুধ, ক্রিটিক্যাল নয়, এমনি জেনারেল সাধারণ, সেটা সবাই জানে, সব ছেলে মেয়েরাই জানে। একটা তো ফার্স্ট এড বক্স সবার বাড়িতেই থাকে, সেটা আলাদা। আমি এগুলো বলছি যেগুলো হচ্ছে সিরিয়াস কেস। সব কেসেই সিনিয়ররা সাথে থাকবেন, এইচওডি সাথে থাকবেন, সিস্টার সাথে থাকবেন। এগুলোকে কিন্তু ভালো করে নজর রাখতে হবে, কারণ বাংলার বদনাম যখন একটা জায়গায় দাঁড়িয়ে বলতে হয় কেন্দ্রবিন্দুতে যে একটা মেডিকেল কলেজে তুলো ছাড়া কিছু পাওয়া যায় না, আমার জিজ্ঞেস করতে ইচ্ছে করে, আপনি কি জানেন কি পাওয়া যায় কি পাওয়া যায় না? সব কিছু পাওয়া যায় আমাদের হসপিটালগুলোতে। মেডিকেল কলেজগুলো ওয়েল ইকুইপড, এবং এরা বলতে পারেন অনেকগুলো বিশ্বসেরা। সেইটার অবনতি কেন হচ্ছে, এটার জন্য আমরা দায়ী নই, এক্সামিনেশন সিস্টেম দায়ী। এক্সামিনেশন আমরা করি না, এটার ব্যাপারে প্রিন্সিপাল, এমএসভিপি, এইচওডিদের স্পেশাল কেয়ার নিতে হবে। আমি সিএসকে বলবো, এ ব্যাপারে অলরেডি আমরা কতটা করতে পেরেছি। একটা ফরেন অর্গানাইজেশন, আপনারা শুনলে খুশি হবেন, কিভাবে এক্সামিনেশন সিস্টেমটাকে সঠিক ডাক্তার তৈরি করা যায়, সে ব্যাপারে কাজ করা যায়। আমি কিছুটা আপনাদের বলবো যতটুকু সাকসেসফুল হয়েছে, বলো তো। কিন্তু এগুলো তো টাইম লাগবে, আগে যারা হয়ে গেছে। বলো। আমরা একটা হেলথ ডিপার্টমেন্টের উদ্যোগে এনএচএস ইউকে সঙ্গে যোগাযোগ করে কোলাবোরেশনে একটা ওয়ার্কশপ আমরা ইতিমধ্যে করলাম নভেম্বর মাসে, যেখানে আমরা বিভিন্ন এক্সামিনেশন সিস্টেম, অ্যাসেসমেন্ট, অ্যাক্রিডিটেশন এই ব্যাপারে আলোচনা হলো, কিভাবে এটাকে আরো সাইন্টিফিক, আরো সিস্টেমেটিক করা যায়। তার রিকমেন্ডেশন মাধ্যমে এবারে আমাদের কিছুটা ইমপ্লিমেন্টেশন, প্রাথমিকভাবে ইমপ্লিমেন্টেশনও হলো, যেটাতে আমাদের ইমপ্যাক্ট ভালো হয়েছে। এবং সবাই সব দিক থেকেই যেটা জানা গেল কি এক্সামিনেশন সিস্টেমের ইমপ্রুভমেন্ট আমরা আনতে পেরেছি। এই যোগাযোগ এনএচএস আমাদের এখনো আছে, আমরা আরো ওদের সঙ্গে বিভিন্নভাবে আরো কোলাবোরেট করছি, যাতে ওদের যে বেস্ট প্র্যাকটিসেস ইউকে তে আছে বা ওদের মাধ্যমে অল ওভার দ্য ওয়ার্ল্ড যে বেস্ট প্র্যাকটিসেস আছে, আমাদের মেডিকেল কাউন্সিল বা যে ওদের ফ্রেমওয়ার্কের মধ্যে যেটা ঠিক করা যায়, ফিট করা যায়, এরকম সাজেশন, এরকম গাইডেন্স আমরা ওদের কাছ থেকে নিচ্ছি। এটা আমাদের ধারাবাহিকভাবে চলছে, যাতে আমরা ওয়ার্কিং প্রসেস হিসাবে এই ইমপ্রুভমেন্টগুলো আমাদের সিস্টেমে ইন্ট্রোডিউস করতে পারি। থ্যাংক ইউ। এটা আমরা চালিয়ে যাব, আমাদের চেষ্টা চালিয়ে যাব, যাতে আগামী দিন আমরা ভালো ডাক্তার উপহার দিতে পারি মানুষকে। আমি সবাইকে বলবো, মানুষকে ভয় পাওয়ার কোনো কারণ নেই, ঘাবড়াবার কারণ নেই। ঘটনা ঘটেছে যেটা মেডিকেল কলেজ, মিদনাপুর মেডিকেল কলেজে, খুবই মর্মান্তিক ঘটনা। এই ঘটনাকে আমরা সাপোর্ট করতে পারি না। এবং পরিবারটা, একটা ছোট্ট শিশু তার মাকে হারিয়েছে, পরিবারটা তার স্ত্রীকে হারিয়েছে। খুবই সেন্টিমেন্টাল কেস। যদিও আমি মনে করি যে মৃত্যুর বিকল্প কোনো সান্ত্বনাতেই কাজে লাগে না, সাহায্যেও কাজে লাগে না, তবুও মৃত পরিবারকে আমরা 5 লাখ টাকা ও পরিবারকে দেওয়ার জন্য আমরা অনুরোধ করছি। এবং তার পরিবার থেকে যদি কেউ চাকরি করতে চায়, যেহেতু এটা আমাদের ডাক্তারদের নেগলিজেন্সির জন্য হয়েছে, সরকারের, যদি কেউ চাকরি করতে চায় আমরা সেটাও করে দেবো। সেটা নিয়ে আমি সিএসকে বলবো, কথা বলে নিতে। এই পর্যন্ত। এ ব্যাপারে আপনাদের কোনো কোশ্চেন থাকলে আপনারা করতেই পারেন। सवाल है, यहाँ तो सरकार ने एक्शन लिया है और डॉक्टर्स को सस्पेंड किया गया है, लेकिन अब इस इंसिडेंट के बाद बाकी जो गवर्नमेंट हॉस्पिटल्स हैं वहाँ पर कोई सर्वेलेंस किया जाएगा कि सीनियर डॉक्टर्स अपनी ड्यूटी 8 घंटे की कर रहे हैं कि नहीं, और अगर नहीं कर रहे हैं तो कोई एक मैकेनिज्म होगा जहाँ पर उनको जो है एक्शन लिया जाएगा उनके अगेंस्ट में? पहले तो हम अपील करते हैं, हम गाइडलाइंस बना दिया, health department will send the guidelines to all the hospitals. I think our seniors are very good, they will abide by the government decision. And if not, when there will be a action
there will be a reaction also. So there must be some other clauses also. What you ask for that reply? ম্যাডাম আমার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে অলরেডি তো সিআইডি তদন্ত করছেন এবং গাফিলতির জন্য 12 জনকে সাসপেন্ডও করা হয়েছে, কিন্তু পার্টিকুলারলি সিআইডির তরফ থেকে কোনো রকম এফআইআর করা হবে যে গাফিলতির জন্য একজনের মৃত্যু হয়েছে? অটোমেটিক্যালি যে হেলথ ডিপার্টমেন্ট থেকে যেটা হয়েছে কমপ্লেন, সেই কমপ্লেনটাই তো এফআইআর। ইট উইল বি ট্রিটেড অ্যাজ এফআইআর। ভূমিকা পাওয়া গেছে ক্ষেত্রে, নাকি যেহেতু স্যালাইনে একটা কোশ্চেন উঠেছে সেই কারণে দ্বিতীয়বার টেস্টিং এর জন্য পাঠানো হবে? আমি এই ব্যাপারটা, এটা সিএস বলুক বা নারায়ণ বলুক। ম্যাডাম, স্যালাইন যেহেতু আমাদের একটা স্ট্যান্ডার্ড প্রোটোকল আছে, যদি এরকম কিছু ঘটনা ঘটে সেই ব্যাচগুলোকে আমরা আবার টেস্ট করি, কিন্তু আমি এটাই বলবো এই ব্যাচেস হোয়াটএভার ওয়াজ ইউজ ওয়াজ প্রপারলি টেস্টেড রিপিটেডলি, তাহলে আমরা ওটাকে টেস্টিং এর জন্য নিয়েছি। পুরো ব্যবহার থেকে ওটাকে বাদ দিয়েছি, এটা খুবই অনখানি যা যা মেডিসিন ইউজ করা হয়েছিল পুরো ব্যাচকে আমরা বাদ দিয়েছি। সেই স্যালাইন কোম্পানি থেকে কোনো আর আমরা জিনিস নিচ্ছি না, আর এটাকে আমরা আবার টেস্টিং করে দেখবো। এটা পার্ট অফ স্ট্যান্ডার্ড প্রোটোকল, কিন্তু দ্য মেডিসিন উইচ ওয়ার ইউজড ওয়াজ অলরেডি টেস্টেড। আপনারা একটা কথা বলুন তো, তাহলে একই স্যালাইন যদি অন্য জায়গাতেও থাকতো, সেখানে তো কোনো ঘটনা ঘটেনি। এখানে ঘটনাটা তো অন্যরকম হয়ে গেছে, গাফিলতি। যারা জানে না তারা গেছে সিজারিয়ান করতে, অ্যানেস্থেসিয়া দিয়ে দিয়েছে উল্টো পাল্টা। নামগুলো কেন হলো? এমএসবিবি তার দায়িত্ব নয়? অ্যাডমিনিস্ট্রেশন দেখা কোথায় ছিলেন তিনি? এইচওডি হেড অফ দ্য ডিপার্টমেন্ট কবার গেছেন? আপনার বাড়িতেও বাবা মা যেই থাকুক তাকে নির্ভর করতে হয়। যেখানে বাবা মা থাকে না, স্বামী স্ত্রী যে কোনো একজন একজনের উপর নির্ভর করে চলে। তো এখানেও তো আমরা প্রিন্সিপাল, হেড অফ দ্য মানে এমএসবি এদের উপর নির্ভর করি, এইচওডিদের উপর নির্ভর করি। তাদের ভূমিকাটাও তো আছে। আপনারা কি মনে করেন না যে অ্যাকশন নেওয়া উচিত ছিল? আর যদি অ্যাকশন না নিতাম আপনারাই তো বলতেন, তাহলে অ্যাকশন কেন নেওয়া হলো না? তো গভর্নমেন্ট কোনটার মধ্যে যাবে? স্যান্ডউইচ হবে? নাকি পরিষ্কার যেটা সেটাই গভর্নমেন্ট করবে? সঠিক তথ্য সামনে এনেছি আমরা আপনাদের কাছে, কোনোটাই লুকানো ছুপানো হয়নি, যা এক্স্যাক্টলি ঘটেছে। সিএস আপনাদের ডিটেলস বলেছে, হেলথ সেক্রেটারি বলেছেন, তাদের রেকমেন্ডেশন অনুযায়ী যাদের সাসপেন্ড করা হয়েছে সেগুলো আমি আপনাদের কাছে পড়ে দিয়েছি নামগুলো। এবং সিআইডি ইনভেস্টিগেশন করেছে এবং তারা যা যা ক্রিমিনাল ব্যাপারে যা যা করার তারা করবে, ক্রাইম হিসেবে, নেগলিজেন্স হিসেবে। নেগলিজেন্স ইজ অলসো এ ক্রাইম। ম্যাডাম, একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে আপনি এক্ষুনি বললেন যে এই সময় যখন ঘটনার সময় তার হসপিটালে থাকার কথা ছিল, তিনি বালিচকে অন্য জায়গায় গিয়ে সেই সময় তিনি অপারেশন করছিলেন। আবার আমরা দেখেছিলাম কিছুদিন আগে কর্মবিরতির সময়ও বেশ কিছু ডাক্তার তার কর্মবিরতি বলছে। আমি ওই কোয়েশ্চেনটা এক্ষুনি, কর্মবিরতির ব্যাপারটা এক্ষুনি নিয়ে আসবো না, কারণ ওটা সেপারেটলি আমরা ডিল করব। এটা আলাদা ইস্যু, ওটা আলাদা ইস্যু। সব তথ্যই আমাদের কাছে আছে। দিদি, একটা অন্য প্রশ্ন করছে, অন্য ইস্যু। সেটা হচ্ছে যে মোহন ভাগবত তিনি বলছেন যে 22শে জানুয়ারি তাকে স্বাধীনতা দিবস হিসেবে পালন করতে 1947 যেটা হয়েছে সেটাকে নয়। না না, স্বাস্থ্যসাথীতে তো 5 লাখ টাকাই বলেছি আমি। আমি কি 5,000 বলেছি ফ্লোতে? স্বাস্থ্যসাথী 5 লাখ, 5 লাখ বলেছি। হ্যাঁ বলুন। অন্য প্রশ্ন দিদি, সেটা হচ্ছে যে মানে ইট ইজ নট রিলেটেড টু হেলথ, ইট ইজ নট রিলেটেড টু হেলথ। তাহলে আমি সিএসকে আর এই হেলথ সেক্রেটারিকে ছেড়ে দিতে পারি। হেলথ রিলেটেড নয়। ওকে, তোমরা যাও। 1.5 ঘন্টা হয়ে গেল তোমাদের। হ্যাঁ বলো, কি কোয়েশ্চেন? মোহন ভাগবত তিনি বলছেন যে 1947 এর ইন্ডিপেন্ডেন্স সেটা নয়, 22শে জানুয়ারি রাম মন্দিরের যে প্রতিষ্ঠা দিবসের দিন তাকে স্বাধীনতা দিবস হিসেবে পালন করতে হবে।
উনি তো পলিটিক্যাল লোক, আমি কি পলিটিক্যাল কোয়েশ্চেনে রিপ্লাই এখানে দেওয়াটা সঙ্গত? তো প্রশ্ন এবং গোটা দেশে এটা নিয়ে আলোচনা চলছে যে দেশের ইন্ডিপেন্ডেন্স নিয়ে এই ধরনের কথা বলা হচ্ছে। ইয়েস, ইউ আর কারেক্ট। যেহেতু এটা পলিটিক্যাল ব্যাপার নয়, এটা দেশের স্বাধীনতা নিয়ে ব্যাপার, তাই আমি এটা নিয়ে উত্তর দিতেই পারি। কারণ বাংলা একসময় ভারতবর্ষের রাজধানী ছিল, যখন পাকিস্তান বাংলাদেশ সব টুগেদার ছিল। বাংলার স্বাধীনতা আন্দোলনের ভূমিকা সবচেয়ে বেশি, তারপর পাঞ্জাব, আরও অন্যান্যদের আছে। আমি মনে করি যে আমাদের দেশ স্বাধীন হয়েছিল 47 সালে, 1947 সালের 15ই আগস্ট। এই স্টেটমেন্টটাকে আমি মনে করি জেনে দিয়েছেন বা না জেনে দিয়েছেন আমি জানি না, বাট আমি এটাকে কনসিডার করি ইজ অ্যান অ্যান্টি ন্যাশনাল